হ্যালো এভরিওয়ান, আশা করি যে সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রয়েছি শাহরুসেন বাবুল এন্ড আপনারা দেখছেন ট্যালেন্ট কেয়ার। ট্যালেন্ট কেয়ারের আজকের পর্বটি হচ্ছে লেকচার 3 এর উপরে, যেটি হচ্ছে কন্ডিশন রিলেটেড। এই কন্ডিশন রিলেটেডে আমরা চার টাইপের ম্যাথ দেখব। একটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, একটি সংখ্যা জোড় নাকি বিজোড় এবং একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো আপনি দেখতে পাচ্ছেন সবগুলা কোশ্চেন টাইপের। তো যখন কোনো একটা কিছু কোশ্চেন টাইপের হয় তখন তার অ্যানসার কয়টা আসে জানেন? তখন তার অ্যানসার আসে দুইটি। যেমন আপনি ধরেন কাউকে জিজ্ঞেস করলেন তুমি কি মুভি দেখো, সে কি অ্যানসার দিতে পারে হ্যাঁ অথবা না। আবার তুমি ধরেন কাউকে জিজ্ঞেস করতেছো তুমি কি সকালে খাইছো, তো সেখানে কি অ্যানসার আসতে পারে? দুইটা অ্যানসার আসতে পারে, ইয়েস অথবা নো। তুমি কাউকে প্রপোজ করলে সেখানেও কি অ্যানসার আসতে পারে? ইয়েস অর নো। তো এই টাইপের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কি দুইটা করে অপশন আসে। এই দুইটা করে অপশন আসার জন্য আমাদের দরকার এই চিত্রটি। এই চিত্রটির কাজই হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো করা এবং তার অ্যানসার হিসেবে ইয়েস বা নো স্থাপন করা। তাহলে কি বললাম, যে কোনো কোশ্চেন যখন আমরা আস্ক করব তার যদি দুইটা অ্যানসার হয় ইয়েস বা নো, সেই টাইপের কোশ্চেনের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে আমরা বলি সিদ্ধান্ত বা ডিসিশন বা কন্ডিশন সাইন। ওকে, এরপরে আমাদের আরো একটি চিত্র দিকে খেয়াল রাখতে হবে। এই চিত্রটি, এই চিত্রটি কি? এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা তীর এইদিকে আসতেছে, অর্থাৎ অনেকগুলা লাইনকে এটি সংযুক্ত করে। আমরা যেমন চার রাস্তা দেখি, তিন রাস্তা দেখি, সবগুলাতে কি হয়? একটা চার রাস্তার মোড়ে কি হয়? চারটা রাস্তা একসাথে কানেক্টেড হয়। তারপর তিন রাস্তার মোড়ে কি হয়? তিনটা রাস্তা একসাথে কানেক্টেড হয়। ঠিক তেমনি এটার কাজ হচ্ছে অনেকগুলা রোডকে একত্রিত করা। এই চিহ্নটার কাজ, এই চিহ্নটাকে আমরা বলে থাকি কানেক্টেড সাইন বা সংযুক্ত চিহ্ন বা সংযোগ চিহ্ন। ওকে, এই দুইটা চিত্র কিন্তু আমরা গত কোনো পর্বে দেখি নাই, লেকচার 1 বা 2 তে। আমরা আজকের পর্বে এই দুইটা চিত্র এছাড়াও আগের যে চিত্রগুলো রয়েছে সেগুলো দেখব। তো চলেন এই ম্যাথগুলা দেখা যাক। তো তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার অ্যালগরিদম ফ্লোচার্ট। তো এই টাইপের কোশ্চেন আসলে আমরা কিভাবে সলিউশন করব? আমাদের এখানে অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা দিয়ে রেখেছি, বাট এটা সলিউশন কিভাবে করব সেটার জন্য আমরা সবাই মনে রাখবো, প্রথমে যদি তিনটি সংখ্যা আমাদের বলে দেয়, এই তিনটি সংখ্যাকে আমরা ধরে নিব a b আর c নামে। আমরা তিনটি ধরে নিলাম a b আর c। এই তিনটা ধরে নেওয়ার পরে আমাদের এই যে বড় কথা বলেছে, বড়র জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় সেটা খেয়াল রাখতে হবে। তো বড়র জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে এমন টাইপের চিহ্ন। এখন এমন টাইপের চিহ্ন ব্যবহার হয়, আমরা বড় আর ছোট চিহ্ন নিয়ে অনেকে কনফিউশনে ভোগে যে বড় চিহ্ন এটাকে বলা হয় নাকি এটাকে বলা হয়, কোনটাকে বড় চিহ্ন আর কোনটাকে ছোট চিহ্ন মানে গ্রেটার দ্যান আর কোনটাকে লেস দ্যান বলা হয়। এই ব্যাপারটা নিয়ে আমরা কনফিউজে ভুগি। তো এই জিনিসটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখেন, আপনি মনে রাখবেন এটা হচ্ছে আমাদের 12 আর এটা আমাদের 21। এখানে বড়কে, এখানে বড় 2, তাহলে এই 2 এর দিকে আমরা চিহ্নটা দিলাম। আবার এখানে বড় হচ্ছে 2, তাই 2 এর ওই দিকে চিহ্ন দিলাম। এখন আপনি লক্ষ্য করেন 12 বড় নাকি 21 বড়? তো আপনি স্বভাবতই বলবেন কি 21 বড়। তাহলে 21 বড়র ক্ষেত্রে আপনি এখানে দেখেন কোন চিহ্ন ব্যবহার করেছেন? দেখেন এইদিকে চিহ্ন ব্যবহার করেছেন, তার মানে এটা হচ্ছে বড়র সাইন। তাহলে এটা হচ্ছে আমাদের কি বড়র সাইন। আর যদি আমাদের বলে এই যে 12 কি 12 ছোট না? ছোটর জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করেছি, তাই ছোটর চিহ্ন হচ্ছে এটা। বুঝতে পারছি? আশা করি বড় এবং ছোট চিহ্ন নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। এবারে যে ব্যাপারটা, এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার অ্যালগরিদম আমাদের যদি বলে, এই তিনটি সংখ্যা আমরা ধরে নেওয়ার পরে আমরা প্রথমে দুই জনের মধ্যে কম্পেয়ার করব। ধরেন আমরা a আর b এর মধ্যে কম্পেয়ার করতেছি, a কি b থেকে বড় কিনা। আমরা প্রথমে কম্পেয়ার করব কি a কি b থেকে বড় কিনা। তিনজনের মধ্যে আমরা দুই জনের মধ্যে আগে কম্পেয়ার করব a কি b থেকে বড় কিনা। তাহলে সেখানে কয়টা অ্যানসার আসতে পারে? সেখানে দুইটা অ্যানসার আসতে পারে, ইয়েস অথবা নো। তাহলে দুইটা অ্যানসার আসতে পারে। যদি a b থেকে বড় হয় তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে বলেন তো? তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে a হচ্ছে বড়, ইয়েস হলে a বড় আর নো হলে b বড়। নো হলে কি b বড়। এখন যদি ইয়েস হয়, a যদি বড় হয়, এবার a কে কার সাথে তুলনা করব? a কে তুলনা করব c এর সাথে। a কে কার সাথে তুলনা করব? c এর সাথে তুলনা করব। তাহলে a যদি b এর থেকে বড় হয় তাহলে a হচ্ছে বড় এবং a কে c এর সাথে তুলনা করব। সেখান থেকে কি অ্যানসার আসতে পারে? দুইটা অ্যানসার আসতে পারে, ইয়েস অথবা নো। ইয়েস যদি হয় তাহলে a সবচেয়ে বড়, a হচ্ছে সবচেয়ে বড়। আর যদি নো হয় তাহলে কে সবচেয়ে বড়? c সবচেয়ে বড়। ওকে, এরপরে যদি
আমরা যদি দেখি যে এই কোশ্চেনটাতে আমরা প্রথমে ফিরে আসি, a কি b থেকে বড়, যদি নো বলা হয় তখন কে বড় ছিল, b বড় ছিল। তখন আমার কোশ্চেন আসবে b কি c থেকে বড় কিনা, b কি c থেকে বড় কিনা। সেখানেও কয়টা অ্যানসার আসতে পারে, সেখানেও দুইটা অ্যানসার আসতে পারে, ইয়েস আর নো। যদি ইয়েস হয় তার মানে কে সবচেয়ে বড়, b সবচেয়ে বড়। আর যদি নো হয় তাহলে কে সবচেয়ে বড়, c সবচেয়ে বড়। তাহলে এখানে আমরা লক্ষ্য করি আমরা কয়েকটা স্টেপে করেছি। প্রথমে আমরা দেখেছি a কি b থেকে বড় কিনা, ইয়েস হলে a বড়, নো হলে b বড়। এরপরে ইয়েস হলে আমরা a কে c এর সাথে কম্পেয়ার করতেছি, আর নো হলে b কে c এর সাথে কম্পেয়ার করতেছি। সেখানে আবার ইয়েস নো করে আমাদের চারটা অপশন আসছে। ইয়েস হলে a সবচেয়ে বড়, নো হলে c সবচেয়ে বড়, আবার b বড় কি c এর থেকে, এই কোশ্চেনটাতে ইয়েস হলে b সবচেয়ে বড়, নো হলে c সবচেয়ে বড়। এই টাইপের জিনিসটা করলেই আমাদের আলটিমেট লাস্টে এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি c সবচেয়ে বড়, এটা দুইটা অপশনে আসছে, c সবচেয়ে বড়, এটা দুইটা অপশনে আসছে। এই ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু পরে আমি জিনিসটা বোঝাচ্ছি। তো এখন দেখেন আমরা সবার প্রথমে যে কাজটা করব, অ্যালগরিদম ফ্লোচার্ট বললে আমরা সবার ডান সাইডে আমরা ফ্লোচার্টটা করব, বামে অ্যালগরিদম করব। এবং এই ফ্লোচার্টটা আমাদের প্রথমে করতে হবে, না হলে আমরা অ্যালগরিদম লিখতে পারবো না। ফ্লোচার্ট প্রথমে করতে হবে, বারবার বলতেছি ফ্লোচার্ট প্রথমে করতে হবে। তো এই ফ্লোচার্ট কিভাবে শুরু হয় আমরা অলরেডি জানি। প্রথমে স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা ডিজিট, তিনটা, a b c, যেহেতু তিনটা সংখ্যা বলছে তাই a b c ইনপুট। ইনপুট করার পরে এবার আমরা কোশ্চেন করব, ইজ a গ্রেটার দ্যান b কিনা। এটা আমরা এখানে যেভাবে লিখছি সেই কোশ্চেন। এই যে ইয়েস হলে এই পাশের সাইডে আমরা লিখলাম এই যে ইজ a কি c থেকে বড় কিনা। তারপরে আবার যদি ইয়েস হয় তাহলে a হচ্ছে সবচেয়ে বড়, নো হলে c সবচেয়ে বড়। আমরা যা যা লিখছি ওখানে স্টেপ তাই লিখে দিচ্ছি। একই ভাবে আমাদের যদি নো হয় তাহলে b এর সাথে c এর কম্পেয়ার করতেছি, ইয়েস হলে b হচ্ছে লার্জেস্ট নাম্বার, নো হলে c লার্জেস্ট নাম্বার। এখন দেখেন দুইটা ঘটনাই a b থেকে বড় কিনা, এই ঘটনার লাস্টে আমরা পাইছিলাম a সবচেয়ে বড় একবার, c সবচেয়ে বড় একবার। আর নো হলে পাইছিলাম একদম লাস্টে b সবচেয়ে বড় একবার, c সবচেয়ে বড় একবার। এই যে c দুইজনের মধ্যেই আছে তাই c কে আমরা মাঝে রাখবো। এই যে c কে আমরা মাঝে রেখেছি, অর্থাৎ আমরা দুইজনের যে নো অপশনটা, সেই নো অপশনটাকে আমরা মাঝে রাখবো। দেন আমরা কি করব, এই যে তিনটাকে, এই যে তিনটা লাইনকে আমরা একসাথে করব। একসাথে করে এই যে সংযোগ চিহ্ন বা কানেক্টেড সাইন একসাথে করে আমরা লাস্টে এন্ড করে দিব। তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট যদি আমরা বুঝতে পারি অ্যালগরিদম লেখা বাচ্চাদের মতো, যদিও আপনাদের কাছে প্রথমে এই ফ্লোচার্টটি অনেক কঠিন মনে হবে, বাট আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 2 থেকে 3 বার লেখার পরে এইটা পানির মতো সহজ হয়ে যাবে। এন্ড আপনি যদি প্রথমে ভিডিওটা দেখে না বুঝতে পারেন, আরো একবার টেনে ভিডিওটি দেখে এটা বুঝতে পারবেন আশা করি। তো এখন দেখেন আমরা এটা অ্যালগরিদমটা দেখে ফেলি। তাহলে এখানে যা যা লিখছি, সবার প্রথম কাজ হবে আপনাকে একটা পেন্সিল ব্যবহার করতে হবে। এই পেন্সিল এবং একটা রাবার ব্যবহার করতে হবে। পেন্সিল দিয়ে কাজটা কি হবে, পেন্সিল দিয়ে এই যে অপশনগুলোর নাম দেবে, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, স্টেপগুলোর নাম দিবেন। এটা হচ্ছে স্টেপগুলোর নাম, যতগুলো 1 2 3 4 5 6 7 8 9। এখন স্টেপগুলোর নাম্বারিং কিভাবে হয়, প্রথমে 1 2 3, তারপর 4, আপনি এটাও দিতে পারেন, 5 এটাও দিতে পারেন, সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, এইটা 4, এটা 5, এটা 6, আবার এটা 7, এটা 8, এটা এলোমেলো দেওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে নাম্বারিংটা কিভাবে করবেন, প্রথমে 1, তারপর 2, তারপর 3 4 5, অথবা 4 5 এদিকে দিতে পারেন, সমস্যা নাই। তারপর 6 7 8 একদম সিরিয়াল অনুযায়ী দিতে হবে, একই লাইন বরাবর গুলো আগে নাম্বারিং হবে। এই যে 6 7 8 দেন লাস্টে 9, এই হচ্ছে স্টেপগুলোর নাম। এবার এখানে যা যা লেখা আছে এখানে তাই তাই লিখতে হবে। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট ABC, স্টেপ 3 তে এটা কোশ্চেন ইয়েস নো, তারপর স্টেপ 4 এ কোশ্চেন ইয়েস নো, স্টেপ 5 এ কোশ্চেন ইয়েস নো, স্টেপ 6 এ প্রিন্ট a is the largest number, স্টেপ 7 এ প্রিন্ট b is the largest number। এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের করে ফেলতে হবে। স্টেপ 9 হচ্ছে এন্ড। এখন একটা বিষয়, এই পর্যন্ত লেখা হওয়ার পরে আপনার আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এইটুকু লেখার পরে এখানে একটু লক্ষ্য করেন, ইয়েস নোর পরে আমি কমা দিয়ে অনেকটা জায়গা ফাঁকা রেখেছি। এই ফাঁকা জায়গায় একটা লেখা হবে। দেখেন এখানে এই যে 3 নম্বর স্টেপে ইয়েস হওয়ার পরে এই স্টেপটা কোথায় গেছে, কত নম্বরে গেছে, 4 নম্বরে গেছে না? স্টেপটা কত নম্বরে গেছে, 4 নম্বরে গেছে। তাহলে আমরা লিখে দিব ইয়েস লেখার পরে দেন গো টু স্টেপ 4, দেন গো টু স্টেপ 4। আর যদি নো হয় তাহলে কত নম্বর স্টেপে গেছে না, কিন্তু নো হইলে কত নম্বর স্টেপে গেছে, সরি এখানে নো হইলে কত নম্বর স্টেপে গেছে, 3 নম্বর থেকে নো হলে 5 নম্বর স্টেপে গেছে, যে দেন গো টু স্টেপ 5। এরপরে লক্ষ্য করেন স্টেপ 4 এ যদি ইয়েস হয় তাহলে কত নম্বর স্টেপে যায়, স্টেপ 4 এ ইয়েস হলে 6 নম্বর স্টেপে, দেন গো টু স্টেপ 6। মানে যা পাচ্ছেন আপনি শুধু দেখে দেখে বসাই দিবেন। আর নো হইলে কত নম্বরে যাচ্ছে, স্টেপ 7 এ যাচ্ছে,
নো হলে স্টেপ 7 এ যাচ্ছে। একইভাবে 5 নম্বর স্টেপে যদি ইয়েস হয় তাহলে কত নম্বরে যাচ্ছে? 8 নম্বরে যাচ্ছে। এভাবে লিখে দিবেন, দেন গো টু স্টেপ 8। আর যদি আপনার নো হয় তাহলে কত নম্বর স্টেপে যাচ্ছে? 7 নম্বর স্টেপ, এটা বলে দিবেন, দেন গো টু স্টেপ 7। এই হচ্ছে ব্যাপার। এরপরে লাস্টলি যে কাজটা করতে হবে, এই 6 নম্বর স্টেপে যে প্রিন্ট a ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এর সাথে আরো কিছু কথা লিখে দিতে হবে, যে তোমার জায়গার স্বল্পতা, তাই আমি এটা এখানে দেখাচ্ছি যে কমা দিয়ে এই জায়গাটাতে লিখবেন। আমাদের ধরে নেই বিধে আমরা ওখানে লিখতে পারি না। প্রিন্ট a ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এখানে লিখে দিবেন দেন গো টু স্টেপ 9, দেন গো টু স্টেপ 9। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও তাই, দেন গো টু স্টেপ 9। এই যে স্টেপ 7 এ দেখেন স্টেপ 6 কি হচ্ছে? স্টেপ 6 এখান দিয়ে এসে 9 স্টেপে যাচ্ছে, স্টেপ 8 ও এখান থেকে এসে 9 এ যাচ্ছে, স্টেপ 7 ও এখান থেকে এসে 9 এ যাচ্ছে। তবে স্টেপ 8 এ আর এটা লেখার দরকার নেই। স্টেপ 8 এ আপনাকে আর লিখতে হবে না যে দেন গো টু স্টেপ 9, কারণ স্টেপ 8 এর পরে এমনিতেই স্টেপ 9 হয়। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে কি করলাম আমরা? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, 7, 8 এন্ড 9। এবং এখানে আমরা বলেছি স্টেপ 3 তে ইয়েস হলে স্টেপ 4 এ যাবে, স্টেপ 3 তে নো হলে স্টেপ 5 এ যাও। ঠিক একইভাবে স্টেপ 4 এ ইয়েস হলে 6 এ যাও, স্টেপ 4 এ নো হলে 7 এ যাও। ঠিক একইভাবে 5 এ ইয়েস হলে 8 এ যাও, নো হলে 7 এ যাও। এরপরে দেন স্টেপ 6 থেকে স্টেপ 9 এ যাও, স্টেপ 7 থেকে স্টেপ 9 এ যাও, দেন হচ্ছে স্টেপ 8 থেকে স্টেপ 9 ডান। এই হচ্ছে ওভারঅল আমাদের তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় অ্যালগরিদম ফ্লোচার্ট আসলে আমরা এইভাবে লিখে ফেলবো। প্রথম দিকে আপনার এটা কঠিন মনে হলো, এটা একদমই সহজ। আপনি 2 বার থেকে 3 বার লিখে দেখুন, ইজিলি আপনি এটা পারবেন। আর এটা যদি আপনি পেরে যান, তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট এটাও পেরে যাবেন। এটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তার অ্যালগরিদম ফ্লোচার্ট। তো এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তার অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা কিভাবে করব? একটু আগে বড়টা যেভাবে করেছি ছোটটা ঠিক সেম হবে, একই নিয়মে, কোনো এক্সট্রা কোনো নিয়ম নাই। জাস্ট কি করতে হবে? চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। যেখানে বড় চিহ্ন ছিল সেখানে ছোট চিহ্ন, এবং যেখানে লার্জেস্ট লেখা ছিল সেখানে স্মলেস্ট কথা। বাকি যা সেম হু সেম, ওই একই নিয়মে জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? প্রথমে জিজ্ঞেস করবেন a কি b থেকে ছোট কিনা, সেখানে হবে ইয়েস আর নো। যদি ইয়েস হয় তাহলে কি করবেন? a কে তুলনা করবেন c এর সাথে, নো হলে b কে তুলনা করবেন c এর সাথে। সেখানে আবার হচ্ছে ইয়েস আর নো হবে, এই ক্ষেত্রেও ইয়েস আর নো হবে। ইয়েস হলে হচ্ছে a সবচেয়ে ছোট, a হচ্ছে সবচেয়ে ছোট, না হলে c সবচেয়ে ছোট, না হলে b সবচেয়ে ছোট, না হলে c সবচেয়ে ছোট। আগে নিয়মে যেভাবে করা হয়েছে ঠিক সেম ভাবে একই প্যাটার্নে করে ফেলবেন। অ্যালগরিদমও তাই, এই যে আপনি দেন গো টু স্টেপ 4 সবকিছু সেম থাকবে, জাস্ট এটা যেভাবে আছে এইভাবে হুবহু করবেন। তার মানে আপনি যদি বড় বা ছোট যে কোনো একটা শিখেন তাহলে আপনি আরেকটা ইজিলি পারবেন। তো কোশ্চেন খুব ভালো করে পড়বেন এবং এই জিনিসটা করে ফেলবেন। 2 বার করে দুইটা লিখবেন, লিখলে আই হোপ আপনি খুব ভালোভাবে এটা শিখে ফেলবেন। তো এবার চলে যাই আমরা পরের টপিকে। একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা আইডেন্টিফাই কিভাবে করে তার আগে আমরা বলে দিই যে একটি সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে m। আমরা সংখ্যাটা জানি না, তাই আমরা ধরে নিচ্ছি m। এবং আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, যেমন জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন, জোড়ের ইংলিশে কি? জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন, এবং বিজোড়ের ইংলিশ হচ্ছে ওড। বিজোড়ের ইংলিশ কি বলা হয়? ওড। তাহলে জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন এন্ড বিজোড়ের ইংলিশ হচ্ছে ওড, এটা আপনাকে জানতে হবে। এখন কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় এটা আমরা আইডেন্টিফাই কিভাবে করি? এটা আইডেন্টিফাই করি আমরা এইভাবে, যেমন আপনাকে যদি বলা হয় এই যে 27 সংখ্যাটি জোড় নাকি বিজোড়, তো আপনি একবারে বলে দিবেন এটা হচ্ছে বিজোড়। এটা আপনি একবারে কি বলে দিবেন? বিজোড়। তো এই বিজোড় প্রমাণ করার জন্য কিংবা জোড় প্রমাণ করার জন্য আমরা কি করি? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। আমরা অলওয়েজ কি করি? 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে যদি এটা ভাগ যায় তাহলে বলি জোড়, আর যদি ভাগ না যায় তাহলে বলি বিজোড়। তাহলে খুব সিম্পল কাজ করতেছি, দেখেন 2 দিয়ে আমরা ভাগ দিচ্ছি, এবং আমরা এটা বলেছি আপনাদের হয়তো বা এই পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ। এখন ভাগশেষ কোনটাকে বলে? যদি আমি এই যে 27 কে 2 দিয়ে ভাগ করি, এই যে 13 দুগুণে 26 হচ্ছে, লাস্টে 1 থাকতেছে, এই যে শেষে যেটা থাকে এটাকে আমরা বলি ভাগশেষ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভাগশেষ। এখন এই নিচে 0 কখন আসে? যেমন যদি 26 হয়, আমরা জানি 26 জোড় সংখ্যা। কিভাবে? এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26,
নিচে আসতেছে 0 অর্থাৎ ভাগশেষ 0। এইটা এই জন্যই দেখানো হচ্ছে যে n%2 যে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কি 0 হচ্ছে, যদি ইয়েস হয় তাহলে জোড় সংখ্যা, যদি নো হয় তাহলে বিজোড় সংখ্যা। ইয়েস হলে ইভেন নাম্বার, নো হলে ওড নাম্বার, এই দুটিকে একত্র করে আমরা এন্ড করে দিলাম। এরপরে জাস্ট এটার অ্যালগরিদমটা কিভাবে, আগের নিয়মে এটাকে আপনারা নাম্বারিং করে দিবেন 1 2 3 দেন হচ্ছে 4 5 6। তাহলে কি হলো, এই যে প্রথম স্টেপ অন স্টার্ট, স্টেপ টু ইনপুট n, দেন ইজ n%2 ইকুয়াল 0 কিনা, এরপর যদি ইয়েস হয় তাহলে স্টেপ 5 এ যাও, ইয়েস হলে কি করতে হবে, দেন গো টু স্টেপ 5, দেন গো টু স্টেপ 5, আর যদি নো হয় দেন গো টু স্টেপ 4। ইয়েস হলে দেন গো টু স্টেপ 5, নো হলে দেন গো টু স্টেপ 4। এরপরে কি করতে হবে, এই 4 থেকে আপনি কোথায় যাবেন, 4 নম্বর স্টেপ আপনি কি লিখবেন, 4 নম্বর স্টেপ হচ্ছে প্রিন্ট ওড নাম্বার, এরপর কি লিখবেন, দেন গো টু স্টেপ 6। এরপরে 5 থেকে আপনাকে কোথায় যেতে হবে, 6 এ যেতে হবে, কিন্তু 5 থেকে 6 আর লেখার দরকার নেই, ডাইরেক্ট এটা কি করবেন, প্রিন্ট ইভেন নাম্বার, দেন লাস্ট হচ্ছে n। তো এই হচ্ছে আমাদের একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবারে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো এটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট কিভাবে করব, তার জন্য শুরুতে আমরা একটি সংখ্যা যেটা এটাকে আমরা ধরে নিব n, এটাকে আমরা n ধরে নিব। এরপরে ধনাত্মক, ধনাত্মকের ইংলিশ কি, ধনাত্মকের ইংলিশ হচ্ছে পজিটিভ, আর ঋণাত্মকের ইংলিশ কি, নেগেটিভ, এটাও আমাদের জেনে রাখতে হবে। তো এটার অ্যালগরিদম ফ্লোচার্ট আমাদের আগের নিয়মে, প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট n, এরপরে আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করব, একটু ভালো করে বুঝতে হবে। এই কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করছি n এর মান কি 0 থেকে ছোট, n এর মান কি 0 থেকে ছোট, আমরা জানি n এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে নেগেটিভ নাম্বার, আর যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে হবে পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন জিজ্ঞেস করতেছি n এর মানটা কি 0 থেকে ছোট, মানে এটা কি -1, তাহলে কি বলবো, তখন যদি বলে ইয়েস তাহলে সেটা কি প্রিন্ট নেগেটিভ নাম্বার, আর যদি বলে নো তাহলে কি হবে, প্রিন্ট পজিটিভ নাম্বার। দেন এই দুটোকে একত্র করে সংযুক্ত করে আমরা শেষ করে দিচ্ছি n লিখে। এবার এই জিনিসটা জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমরা লিখে ফেলবো, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। আশা করি যে দেন গো টু স্টেপ 5 দেন গো টু স্টেপ 4 এই ব্যাপারগুলো আপনারা ইতোমধ্যে বুঝেই গেছেন। যে স্টেপ 3 তে ইয়েস হলে 5 নম্বর স্টেপে যাও, নো হলে 4 নম্বর স্টেপে যাও, আবার 4 থেকে 6 নম্বর স্টেপে যাও, আবার 5 থেকে 6 নম্বর স্টেপে যাও, এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্টেপ। তো এই ছিল আজকের পর্বের যত কন্ডিশন রিলেটেড ম্যাথ। তো কন্ডিশন রিলেটেড ম্যাথে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকলো না, আর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা লেকচার 4 এ লুপ রিলেটেড ম্যাথগুলো করাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।